চল স্টার্ট করি। দেখ আজকে থেকে আমরা স্টার্ট করছি হচ্ছে বেসিক্যালি অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস আমি নেবো হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 16টা, ঠিক আছে? তো এক্সপেক্টেড টু অর্গ্যানিক স্টার্ট করবো। পিরিয়ড টেবিল তুই বাড়িতে আপাতত পড়িস, পিরিয়ড টেবিল পরে পড়বো। পিরিয়ড টেবিলে তোর আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন এনার্জি এইসব আসবে। আর আয়নাইজেশন পোটেনশিয়াল একটা টাইপের নিউমেরিক্যাল আছে, আয়নাইজেশন এনার্জি ক্যালকুলেট করতে দেয়, ওটা বাড়িতে আপাতত পড়িস, পিরিয়ড টেবিল পরে পড়বো, ঠিক আছে? অর্গ্যানিক একেবারে স্টার্ট করবো, অর্গ্যানিক এবার শেষ করে দেবো যত রিয়াকশন আছে, কারণ তোর অ্যানুয়াল এক্সামের জন্য যেন অর্গ্যানিক পড়ার জন্য সাফিসিয়েন্ট তুই টাইম পাস। অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু এখানে অন্যরকম একটু, ওই জন্য তোর কনভার্সন আছে, আইপিএসসি নভেন্ট একটু অন্য টাইপের আছে, ওই জন্য অর্গ্যানিক আমরা আগে আগে স্টার্ট করছি, ঠিক আছে? আচ্ছা, খাতা বার করেছিস? হেডিং দে অর্গ্যানিক কেমিস্ট্রি স্বাভাবিকভাবেই। আচ্ছা দেখ, অর্গ্যানিকের মধ্যে ফার্স্ট যে জিনিসটা স্টার্ট করবো সেটা হচ্ছে রেজোনেন্স। তো খুব ভালো কথা, রেজোনেন্স দিয়ে স্টার্ট করবো। রেজোনেন্স এই টার্মটা তুই শুনেছিস এর আগে কোথাও? রেজোনেন্স কেমিস্ট্রি বাদ দিয়ে অন্য কোথাও ফিজিক্সে শুনেছিস, তাই না? রেজোনেন্স মানে কি বলতো? রেজোনেন্স মানে কি বেসিক্যালি? রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে হচ্ছে বেসিক্যালি ম্যাচিং, ঠিক আছে? রেজোনেন্স মানে ম্যাচিং। আচ্ছা, ম্যাচিং মানে কি? দেখ এখানে ফিজিক্সের রেসপেক্টে আমি যাচ্ছি না, আমি কেমিস্ট্রির রেসপেক্টে তোকে যদি বলি, এখানে কি হয় রেজোনেন্স? বেসিক্যালি তোর যদি অরবাইটালের বা ইলেকট্রনের এনার্জির ম্যাচ হয় তাহলেই হচ্ছে আমার এখানে রেজোনেন্স হবে। তো অ্যাকচুয়ালি রেজোনেন্সের কনসেপ্ট কোথা থেকে আসলো? চল তাহলে খাতায় ফার্স্টে লেখ হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার, বড় বড় করে রাখবো। বেঞ্জিনের স্ট্রাকচার কীরকম হয় বেসিক্যালি? দেখ বেঞ্জিনের স্ট্রাকচার হচ্ছে এইটা, একটুখানি স্ট্রাকচারটা খুলেই আঁকি। এটা হচ্ছে আমার বেঞ্জিনের স্ট্রাকচার, যেভাবে যেভাবে ডাবল বন্ডগুলো দিলাম আপাতত সেভাবেই দে। এটা হচ্ছে আমার বেঞ্জিনের স্ট্রাকচার, তাই তো? এটা হচ্ছে আমার বেঞ্জিনের স্ট্রাকচার। একটু ওয়েট কর, পেনে কালি করে নি, কালি শেষ। আচ্ছা এখন দেখ, এই যে স্ট্রাকচারটা আমি তুই আঁকলাম এখানে, চল আমার তো সুবিধার জন্য বেঞ্জিনের এই কার্বনগুলোকে কিছু নাম্বারিং করে দিচ্ছি। চল তাহলে উপরেরটা হচ্ছে 1 নাম্বার করলাম, কথা বলিস না, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, 3, 4, 5, 6, ঠিক আছে? 1 থেকে 6 এরকম নাম্বার আমি তুই দিলাম। দেখ 1 আর 2 এর মাঝে এই মুহূর্তে কোনো ডাবল বন্ড নেই, 2, 3 এর মাঝে ডাবল বন্ড আছে, 3, 4 আবার হচ্ছে সিঙ্গেল বন্ড, 4 আর 5 ডাবল বন্ড, এইভাবেই চলছে, তাই তো এখানে স্ট্রাকচারটা। আচ্ছা, বেঞ্জিনের এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কী হয়? বেঞ্জিনের কার্বনগুলোর হাইব্রিডেশন কী হয়? এক্স্যাক্টলি প্রত্যেকটা কার্বন sp2। তাহলে এখন চল আমি তুই একটা একটু অরবাইটাল ডায়াগ্রামটা আঁকি, যেটা আমার তোর হোমওয়ার্কের মধ্যেও ছিল। তাহলে অরবাইটালটা ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করছি। প্রত্যেকটা হচ্ছে আমার sp2, তাহলে হচ্ছে এইগুলো সব আমার sp2 হাইব্রিডাইজড অরবাইটাল। আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকছি, এটা হচ্ছে 1 নাম্বার। চল আমি এখানে আর কার্বন লিখলাম না, একই লিখলাম, ঠিক আছে? বারবার সি লিখছি না, আমি নাম্বার দাস দিচ্ছি, ওগুলো কার্বন আছে, ঠিক আছে? 1 আর 2, তাহলে 2 এর হচ্ছে এখানে sp2-র সাথে এটার sp2 হচ্ছে আমার আঁকলাম। 2, 3 এর এখানে আমার 3টে sp2 হাইব্রিডাইজড অরবাইটাল। এখানে 4 নাম্বার, 4 এর এটা sp2 হাইব্রিডাইজড অরবাইটাল। 5 নাম্বার, 5 এর sp2 হাইব্রিডাইজড অরবাইটাল। 6 নাম্বার, 6 এর sp2 হাইব্রিডাইজড অরবাইটাল 3খানা, ঠিক আছে? এই হচ্ছে আমার sp2 আঁকলাম প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে। এইবারে দেখ এগুলো হচ্ছে আমি sp2 হাইব্রিডাইজড অরবাইটাল দিয়েছি, যার মধ্যে এই বন্ডগুলো আমার কি ফর্মে হয়েছে? সব সিগমা বন্ড, তাই তো? এগুলো সব sp2-sp2-র মধ্যে ওভারল্যাপ হয়েছে, এগুলো সব হচ্ছে আমার সিগমা বন্ড, 6খানা সিগমা বন্ড। আচ্ছা, এইবারে আমি প্রত্যেকটার সাথে হাইড্রোজেনকেও শো করছি। এখানে চল হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেনের 1s বেসিক্যালি ওই জন্য স্ফেরিক্যাল, হাইড্রোজেনের 1s, এটা হচ্ছে আমার স্ফেরিক্যাল। এগুলো হচ্ছে আমার হাইড্রোজেন। ছদিকে আমার 6টা হাইড্রোজেন লেগে আছে। এই যে বন্ডগুলো ফর্ম হলো, এগুলো কি বন্ড? এগুলো দেখ আমার হচ্ছে সব সিগমা বন্ড, এগুলোও সিগমা বন্ড। এই যে 6খানা বন্ড ফর্ম হয়েছে, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। আচ্ছা আমি কি আঁকিনি বলতো?
sp2 মানে এখনো পাই আঁকিনি, কোথায় কোথায় আছে চল দেখা যাক। এখানে হচ্ছে তোর বেসিক্যালি c1 c2 সবকটাই sp2, তাহলে সবকটাতে আমার পারপেন্ডিকুলারলি আমার পাই অরবিটাল আছে, পাই অরবিটাল না পি অরবিটাল আছে, পি অরবিটালে ল্যাটারাল ওভারল্যাপ হবে, পাই বন্ড ফর্ম হবে। চল তাহলে আমি 1 নম্বরে আমি আঁকছি কি এটার রেসপেক্টে প্যারালাল পি অরবিটাল, ঠিক আছে। আচ্ছা প্যারালাল নয় পারপেন্ডিকুলার পি অরবিটাল, এটা আমার যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলারলি আমার পি সাবশেল থাকবে, এটাই আমার নর্মালি থাকে। তাহলে চল আমি এখানে পারপেন্ডিকুলারলি আমার তোর সুবিধার জন্য যাতে ছবিটা তোর চল এরকমই দিলাম, কোনো অসুবিধা নেই, এটা দিতেই পারি। এখানেও 2 নম্বর এটা আমার গেলে হচ্ছে কি পারপেন্ডিকুলার পি সাবশেল, এখানেও পি সাবশেল, এখানেও পি সাবশেল, এখানেও পি সাবশেল, ঠিক আছে, সবকটাতে আমার পি আছে। দেখ এইবারে এই ছবি ওয়াইজ আমার কি হয়েছে 1 আর 6 মধ্যে বেসিক্যালি পাই বন্ডটা আমি শো করেছি, তার মানে চল আমি দিলাম হচ্ছে 1 আর 6 মধ্যে আমার পাই হলো, এটা হচ্ছে পাই হচ্ছে, ঠিক আছে। দেখ 5 আর 4 মধ্যে আমার এই ছবি অনুযায়ী আমি কি করেছি ডাবল বন্ড দিলাম, এখানে হচ্ছে আমার পাই হয়েছে, ক্লিয়ার। পরেরটা দেখ 2 আর 3 মাঝখানে একইভাবে ওভারল্যাপ, এটা হচ্ছে কি পাই। এই হচ্ছে আমার তোর ছবি, বেসিক্যালি আমি এটা কি আঁকলাম, এটা আমি আঁকলাম হচ্ছে বেঞ্জিনের অরবিটাল ডায়াগ্রাম, ঠিক আছে, বেঞ্জিনের অরবিটাল ডায়াগ্রাম। এখন প্রশ্ন হতে পারে কি, দেখ প্রশ্ন হতে পারে হচ্ছে বেসিক্যালি ভাই 1 সাথে 6 পাই বন্ড ফর্ম হলো, মানে 1 পি এর সাথে 6 পি এর আমার ওভারল্যাপ হলো, পার্শিয়াল ওভারল্যাপ, প্যারালাল ওভারল্যাপ, পাই বন্ড ফর্ম হলো। ভাই 1 সাথে আজকে 2 তো হতে পারতো, 1 সাথে 2 হতে পারতো, বেসিক্যালি 1 সাথে 2 হতে পারতো। দেখ 1 সাথে 6 রয়েছে, তাহলে 6 আর 1 ইনভলভ হয়ে গেল, তখন তো আর 1 2 সাথে করতে পারবে না স্বাভাবিকভাবেই। যদি 1 আর 6 ইনভলভ হয়ে যায় তখন 1 2 সাথে করতে পারবে না। সিমিলারলি 6 যদি ইনভলভ হয়ে গেছে 6 তখন আর 5 সাথে করতে পারবে না। কেসটা তো এরকম হতে পারতো, কীরকম দেখ 1 6 সাথে ইনভলভ না হয়ে 1 আমার হতে পারতো 2 সাথে ইনভলভ। সিমিলারলি 3 আমার 2 সাথে তখন ইনভলভ না হয় 3 আমার হতে পারতো 4 সাথে ইনভলভ। সিমিলারলি কি 4 আমার হতে পারতো 3 সাথে ইনভলভ হয়ে গেছে, 5 দেখ তখন আমার কি হতে পারতো 6 সাথে ইনভলভ, একইভাবে 5 হতে পারতো 6 সাথে ইনভলভ। তার মানে কি দেখ বেসিক্যালি ডাবল বন্ডের পজিশন আমি নয় এখানে এঁকেছি 1 আর 6 মাঝে ডাবল বন্ড, 5 4 মাঝে ডাবল বন্ড, 3 2 মাঝে ডাবল বন্ড। আজকে ডাবল বন্ডের পজিশন তো এরকম হতে পারতো 1 2 মাঝে ডাবল বন্ড, 3 4 মাঝে ডাবল বন্ড, সিমিলারলি 5 6 মাঝে ডাবল বন্ড, বুঝতে পেরেছিস। তার মানে এই ডাবল বন্ডের পজিশন হতে পারতো। এখন দেখা যাক সি ডাবল বন্ড সি, আর দেখ এই ছবি ওয়াইজ এটা হচ্ছে সি সিঙ্গেল বন্ড সি, তাহলে বলতো সি সিঙ্গেল বন্ড সি নাকি সি ডাবল বন্ড সি, কার বন্ড লেংথ বেশি হয়, সি সিঙ্গেল বন্ড সি নাকি সি ডাবল বন্ড সি, কার বন্ড লেংথ বেশি হয়। কেমিক্যাল বন্ডিং আমরা জাস্ট পড়ে এসেছি, সি সিঙ্গেল বন্ড সি না সি ডাবল বন্ড সি, কার বন্ড লেংথ বেশি হয় বল, কার বন্ড লেংথ বেশি, আমার দিকে তাকিয়ে থাকে কিছু নেই বল, সি সিঙ্গেল বন্ড এক্স্যাক্টলি বন্ড লেংথ বেশি। তার মানে দেখ এখানে সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ আমার বেশি, ডাবল বন্ডের বন্ড লেংথ কম, ট্রিপল বন্ডের বন্ড লেংথ আরও কম। তার মানে সেই সূত্রে আমার এই স্ট্রাকচারের বেঞ্জিনের এই স্ট্রাকচারের কি পাওয়া উচিত বল, দেখ 3খানা বন্ড হবে যেগুলো বেসিক্যালি সিঙ্গেল বন্ড, সেগুলোর বন্ড লেংথ যা হবে ডাবল বন্ডগুলোর বন্ড লেংথ ওর থেকে ছোটো হবে বেসিক্যালি, তাই তার মানে আমার কী কী পাওয়া উচিত, দুটো টাইপের বন্ড লেংথ পাওয়া উচিত, একখান হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য আর একখান হচ্ছে ডাবল বন্ডের জন্য, এটাই তো আমার হওয়া উচিত ছিল। কিন্তু আমার ন্যাচারাল বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন কি, এক্সপেরিমেন্টাল অবজারভেশন হচ্ছে ভাই বেঞ্জিনের সবকটা বন্ড লেংথ সেম, সবকটা বন্ড লেংথ সেম, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তাহলে কি দেখ আমার আলাদা আলাদা হওয়া উচিত ছিল, তো এই থিওরি ওয়াইজ আলাদা আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু এক্সপেরিমেন্টাল অবজারভেশন কি সবকটা বন্ড লেংথ সেম। আচ্ছা সবকটা বন্ড লেংথের ভ্যালু কত, যদি দেখি বন্ড লেংথগুলোর ভ্যালু কি হয়, বন্ড লেংথগুলোর ভ্যালু হয় হচ্ছে ডাবল বন্ডের থেকে বেশি কিন্তু সিঙ্গেল বন্ডের থেকে কম, ঠিক আছে, মানে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি আমি বন্ড লেংথটা পাই, ডাবল বন্ডের থেকে বেশি আর সিঙ্গেল বন্ডের থেকে কম, তার মানে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি কিছু একটা পাচ্ছি। এখন দেখা যাক ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি মানে কি, মাঝামাঝি মানে আমি এইটুকু বুঝতে পারলাম বন্ডগুলো আমার না হলো পিওর ডাবল বন্ড না হলো পিওর সিঙ্গেল বন্ড, ওই জন্য আমি মাঝামাঝি পাচ্ছি। এই বেসিক ডিসিশনে আসার ম্যাচুরিটি আমার তোর এখন গ্রো করে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখ কী হলো বেসিক্যালি এখন যে জিনিসটা হচ্ছে এটাকেই রেজোনেন্স বলে। রেজোনেন্স মানে কি, আমি তোকে বললাম কি দেখ এখানে ডাবল বন্ড আজকে এখানে থাকতে পারতো, এখানে সরি এখানে আছে এখানে আছে এখানে আছে, আজকে হতে পারতো এটা এখানে আছে এটা এখানে আছে এখানে আছে, সেম কেসটাই হয়। তার মানে কি দেখ এদিকে দেখ ডাবল বন্ডের পজিশন এরকম চেঞ্জ হতে পারে, কেন আজকে 1 আর 6 মাঝে ওভারল্যাপ, সিস্টেম চাইলে দেখ ওটা 1 আর 2 মাঝে ওভারল্যাপ নিতেই পারে, বুঝতে পারলি। 1 2 মাঝে যদি ওভারল্যাপ হয় তখন আমার ডাবল বন্ডটা চলে যাবে এখানে, সিম্পল, ওই জন্য আমি অ্যারোটাকে এইখান থেকে এই ডাইরেকশনে দিলাম, বোঝা গেল। এখানে দেখ 2 3 মাঝে ওভারল্যাপ, যদি দেখ আজকে 1 আর 6 মাঝে ডাবল বন্ডটা আজকে এখানে চলে যায় তাহলে এই কার্বনের টোটাল বন্ড 5টা হয়ে যাওয়ার কথা না, বুঝতে পারছিস। এই কার্বনে এখন তো 4টে বন্ড আছেই, তাহলে এই কার্বনে 5টা বন্ড হয়ে যাওয়ার কথা, 5টা বন্ড তো কার্বনের হয় না, তাহলে তখন দেখ এই বন্ডটা আমার এখানে যাবে, সিমিলারলি এই বন্ডটাও আমার এখানে যাবে, বুঝতে পেরেছিস। তাহলে আমার কি ডাবল বন্ডের পজিশন দেখ এই ছবি অনুযায়ী আমি এটা এঁকেছি, কিন্তু এক্সপেরিমেন্টাল অবজারভেশন কি বেসিক্যালি ডাবল বন্ডের থেকে বড় হয় সিঙ্গেল বন্ডের থেকে কম হয়। তার মানে দেখ কি
সবুজ কালি দিয়ে যেটা পসিবল ছিল সেটাও আমার হতে পারে বেসিক্যালি, সবুজ কালি দিয়ে যেটা পসিবল ছিল সেটা আমার হতে পারে। তাহলে সবুজ কালি দিয়ে পসিবল হলে আমার তখন ছবিটা কী হবে, তখন দেখ ছবিটা হবে হচ্ছে বেসিক্যালি এইরকম। সবুজ কালি দিয়ে পসিবল হলে আমার তখন যে ছবিটা হবে, ছবিটা হচ্ছে এরকম। এখানে আমি আঁকছি, দেখ তখন আমার C1 C2-র মাঝে ডাবল বন্ড, C1 আর C2-র মাঝে ডাবল বন্ড, C2 C3-র মাঝে তখন আর ডাবল বন্ড থাকবে না স্বাভাবিকভাবেই, তখন C2 C3-র মাঝে হবে হচ্ছে সিঙ্গেল বন্ড, C3 C4-এর মাঝে তখন হবে হচ্ছে দেখ ডাবল বন্ড, C3 C4-এর মাঝে হবে হচ্ছে দেখ ডাবল বন্ড, C4 C5-এর মাঝে হচ্ছে সিঙ্গেল বন্ড, C5 C6-এর মাঝে হবে কি ডাবল বন্ড, আর এগুলো হাইড্রোজেন। তখন দেখ আমার ছবিটা এরকম হওয়া উচিত বেসিক্যালি, তখন আমার ছবিটা এরকম হওয়া উচিত, বুঝতে পেরেছিস? তখন দেখ যদি ছবিটা এরকম হয়, তখন যদি ছবিটা এরকম হয়, তার মানে বেঞ্জিনের অরিজিনাল স্ট্রাকচার কোনটা, এটা না ওটা, বেঞ্জিনের অরিজিনাল স্ট্রাকচার বেসিক্যালি কোনটা, এইটা না ওইটা। এটার জন্যই দেখ এখানে আমার কি ছিল, 1 আর 6-এর মাঝে ডাবল বন্ড ছিল, এখানে কি 1 আর 6-এর মাঝে ডাবল বন্ড আর নেই। 1 2-এর মাঝে ডাবল বন্ডটা এখানে ছিল না, কিন্তু দেখ এখানে 1 2-এর মাঝে ডাবল বন্ড হলো, বুঝতে পেরেছিস? দুখানেই তো আমার পসিবল, দুখানেই পসিবল। তার মানে এই দুটোই স্ট্রাকচারের আমি এভারেজ স্ট্রাকচারটা বেসিক্যালি আঁকবো। এভারেজ স্ট্রাকচারটা কীরকম, এভারেজ স্ট্রাকচারটা হচ্ছে, চল তাহলে আমি এতে এখন আঁকছি। এভারেজ স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এইরকম, কার্বন, এভারেজ স্ট্রাকচার কীরকম হচ্ছে, দেখ অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার একটা বন্ড ছিল, আর ধর এখন কোনো বন্ড নেই, এর অ্যাভারেজ কী হবে, কিছুটা আছে কিছুটা নেই, সোজা কথা। একটা বন্ড ধর ছিল আর একটা বন্ড নেই, এর অ্যাভারেজ কী হবে, কিছুটা আছে কিছুটা নেই। তার মানে বেসিক্যালি দেখ এখানে 1 আর 6-এর মাঝে ডাবল বন্ড আগে ছিল, পরে আর নেই, তাহলে এর অ্যাভারেজটা কী হচ্ছে বলতে, কিছু আছে কিছু নেই। 1 আর 2-এর মাঝে আগে ছিল না, পরে এসছে, ভাই এই সিগমা বন্ডগুলো তো ছিল আছে থাকবে, আমি অন্য বন্ডটার কথা বলছি। 1 আর 2-এর মাঝে আগে দেখ আরেকটা কোনো বন্ড ছিল না, এখন এসছে, তার মানে এর অ্যাভারেজ হবে হচ্ছে কিছু আছে কিছু নেই। সিমিলারলি প্রত্যেকটার মাঝেই আমি তাই পাচ্ছি, প্রত্যেকটার মাঝে আমার সেম কেস হলো। এই স্ট্রাকচারটাকেই বলে হচ্ছে কি বলতে, এইটাকেই বলে হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড দুখানার ওভারঅল স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? তাহলে এটাকেই বলবো হচ্ছে কি আমি হাইব্রিড স্ট্রাকচার। এইবারে বারবার আমার খাতায় এইভাবে আঁকা সম্ভব নয়, এটাকেই কীভাবে দেখাতে পারি, এটাকেই আমি তুই দেখাতে পারি হচ্ছে এরকম। হাইড্রোজেনগুলো আমি আর দেখাবো না, কার্বনগুলোকেও আর দেখাবো না, জাস্ট সিম্পল একটা হেক্সাগন আঁকবো, ঠিক আছে? এইবারে ইলেকট্রনগুলোকে আমি আর এরকম এত হেক্সাগোনাল ফর্মে আঁকবো না, কীভাবে দেখাবো, এই বন্ডগুলোকে দেখিয়ে দিলাম হচ্ছে এরকম স্ফেরিক্যাল বা সার্কুলার। এটার মানে কি বলছে, ইলেকট্রন পুরো রিং জুড়েই ঘুরেছে, ইলেকট্রন যতটা জায়গা জুড়ে ঘুরলো ততটাকেই আমি এরকম ডটের স্ট্রাকচার দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে এইভাবে না আঁকলেও তুই এইভাবে আঁকতে পারিস। কীভাবে আঁকবো, আলটিমেট স্ট্রাকচারটা হচ্ছে দেখ হেক্সাগন আঁকবি, এর মাঝখানে হচ্ছে একটা গোল সাইন, হেক্সাগন এর মাঝখানে হচ্ছে গোল সাইন। তো এইটা হচ্ছে বেসিক্যালি এই তিনখানা হচ্ছে রেজোনেন্সের হাইব্রিড স্ট্রাকচার, সরি বেঞ্জিনের হাইব্রিড স্ট্রাকচার, বোঝা গেল? ঠিক আছে, তার মানে এটা মানে এটা, এটা মানে এটা, আবার এটা মানে কি এই দুখানার অ্যাভারেজ, এটা আর ওটার অ্যাভারেজ হচ্ছে এইটা, বোঝা গেছে? তার মানে বেঞ্জিনকে হচ্ছে আমি নর্মালি এইভাবে রিপ্রেজেন্ট করবো। সময় বাঁচানোর জন্য আমি তো এত বন্ড দেওয়ার টাইম আমার থাকে না, সময় বাঁচানোর জন্য আমরা কী করি, নর্মালি বেঞ্জিন রিংয়ের মাঝখানে গোল দিয়ে দিই। গোল মানে কি, গোল মানে হচ্ছে ইলেকট্রন পুরো রিং জুড়েই ঘুরলো, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে তুই হাইব্রিড স্ট্রাকচার রেখেছিস, অরবিটাল ডায়াগ্রাম তো না আঁকলেও চলবে, তোর হাইব্রিড স্ট্রাকচার আঁকা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এই যে দেখ ইলেকট্রনের যে মুভমেন্ট, বেসিক্যালি ইলেকট্রনের যে মুভমেন্ট, এই ইলেকট্রনের মুভমেন্টটাই হচ্ছে রেজোনেন্স। এখন মুভমেন্টটা কেন হয়েছে, হওয়ার কারণ হচ্ছে এইখানে দেখ পি সাবশেল, এখানেও পি সাবশেল, ওদের মধ্যে ওভারল্যাপের জন্য আমার কি হয়েছিল, পাই বন্ড ফর্ম হয়েছিল। দেখ আজকে 1 আর 2-এর মাঝেও পি সাবশেল ছিল, যেহেতু সবকটা পির এনার্জি সেম, ওই জন্যই কিন্তু আজকে 1 6-এর জায়গায় 1 2-এর মধ্যেও বন্ড ফর্ম হতে পারে, বুঝতে পেরেছিস তো? এনার্জি আমার সেম হয়েছে বলে, এনার্জির ম্যাচিং আছে বলে, অরবিটালের ম্যাচিং আছে বলে, এই জন্য আমার এই ইলেকট্রনের মুভমেন্টটা হলো 1 আর 6 না হয় 1 2-এর মাঝে হতে পারলো। সিমিলার তো আমি তার পরপর অর্ডারে সব গেলাম, এই হচ্ছে আমার রেজোনেন্স, ঠিক আছে? বেসিক, একদম বেসিক, বল সব জায়গাতেই একই হবে, এটা তো বেসিক একদম, ঠিক আছে? সব জায়গাতেই এক। ক্লিয়ার? এই হচ্ছে আমার তাহলে কি বেসিক, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচার মানে কিন্তু ভাই এখানে সব হাইড্রোজেন আছে, সেগুলো তোকে আর কেউ বারবার শো করবে না, আর এইগুলো মানে বুঝতেই পারছিস ইলেকট্রনের মুভমেন্ট আঁকা হয়ে গেছে সবার, ঠিক আছে? চল এইবারে তাহলে তুই খাতায় হেডিং দে, এটা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? চল এবার হেডিং দে, কন্ডিশন ফর রেজোনেন্স, কন্ডিশন ফর রেজোনেন্স, কন্ডিশন ফর রেজোনেন্স। 1 নাম্বার লেখ, অল্টারনেটিভ ডাবল বন্ড
and single bond must be present. Alternative double bond and single bond must be present. 2 নাম্বার লেখ। আচ্ছা 1 নাম্বার লেখ অল্টারনেটিভ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড। তুই শর্টের ডাবল বন্ডকে ডিবি লিখিস, সিঙ্গেল বন্ডকে এসবি লিখিস, আর ট্রিপল বন্ডকে টিবি লিখতে পারিস। পরীক্ষার সময় না, এখন ঠিক আছে। মাস্ট বি প্রেজেন্ট। 2 নাম্বার লেখ ইচ স্ট্রাকচার ইজ কল্ড রেজোনেটিং স্ট্রাকচার। each structure is called resonating structure or canonical structure or canonical CANONICAL or canonical structure. Each structure is called resonating structure or canonical structure. লিখেছিস? হয়ে গেছে লেখা? লিখেছিস তো? 3 নাম্বার লেখ canonical CANONICAL। 3 নাম্বার লেখ no sigma bond can be broken during resonance. No sigma bond can be broken during resonance. ঠিক আছে, লিখেছিস? পরেরটা লেখ আচ্ছা কি লিখবি? এই অ্যারোটা বোথ সাইডেই এরকম আছে, হুক আছে, বেসিক্যালি বোথ সাইডেই হুক আছে। ঠিক আছে, লেখ এই অ্যারোটা দিয়ে লেখ মাস্ট বি গিভেন between two resonating structures. Must be given between two resonating structures. এই অ্যারোটা মাস্ট বি গিভেন বিটুইন টু রেজোনেটিং স্ট্রাকচারস। ঠিক আছে, লিখেছিস তো? আচ্ছা এখন দেখ বেসিক্যালি এটা কেন হলো। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে পুরো ঘটনাটা ঘটনা, আমি মাঝের ছবিটা মুছে দিচ্ছি। মাঝের ছবিটা মানে কি দেখ, মাঝের ছবিটাকে যদি তুই তলিয়ে ভাবিস তার মানে কি হয়েছে দেখ। বেসিক্যালি আমার পাই বন্ড 1-এর সাথে 2-এরও পসিবল, 1-এর সাথে 6-এরও পসিবল। ওভারঅল যে স্ট্রাকচারটা আঁকছি সেটা আমি কি আঁকলাম বলতো? সেটা আমি আঁকলাম হাইব্রিড। তার মানে পাই বন্ড আমার 1-এর সাথে 2-এরও পসিবল, 1-এর সাথে 6-এরও পসিবল। সিমিলারলি 2-এর সাথে 3-এরও পসিবল, 3-এর সাথে 4-এরও পসিবল, 4-এর সাথে 5-এরও পসিবল, 5-এর সাথে 6-এরও পসিবল। এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমি কি পেলাম? ডাবল বন্ডের থেকে বেশি হয়, সিঙ্গেল বন্ডের থেকে কম হয় বন্ড লেংথ, তাই না? এক্সপেরিমেন্টাল অবজারভেশন এটাই ছিল। তার মানে না হয় আমার পুরোপুরি ডাবল বন্ড ফর্ম বা না হয় আমার পুরোপুরি সিঙ্গেল বন্ড ফর্ম। সিঙ্গেল বন্ডের থেকে বন্ড লেংথ কম, ডাবল বন্ডের থেকে বন্ড লেংথ বেশি। বুঝতে পেরেছিস? তার মানে এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে আমি এক কথায় কি বলবো? এদিকে দেখ, কখনো এখানে ডাবল বন্ড, কখনো অন্যটাতে ডাবল বন্ড। এটাকেই বলে হচ্ছে বলতে কি, ইলেকট্রন দেখ মুভ করছে, ইলেকট্রনের ডিলোকালাইজেশন হচ্ছে। ডিলোকালাইজেশন মানে কি? ডিলোকালাইজেশন মানে হচ্ছে দেখ ইলেকট্রন এক জায়গায় লোকেটেড নয়। ডাবল বন্ড যদি এখানে থাকতো তাহলে আমি বলতে পারতাম দেখ ডাবল বন্ডটা এখানে লোকেটেড, তাহলে ইলেকট্রনটাও এখানে লোকেটেড, সিম্পল। পাই ইলেকট্রন ক্লাউড এখানে লোকেটেড। আজকে ডাবল বন্ড দেখ আমার এখানে যদি যেত আমি বলতাম 1 আর 2-এ লোকেটেড, কিন্তু আলটিমেট অবজারভেশন কি বলতো? আমি জানি না কোথায় লোকেটেড। এটাই তো আমার আলটিমেট অবজারভেশন, দুটোর মাঝামাঝি কোথাও। এই ঘটনাটাকেই বলেছে ইলেকট্রনের ডিলোকালাইজেশন। বুঝলি? ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ক্লিয়ার? ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ঠিক আছে, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হলে আমার কি হয় দেখ, ইলেকট্রন আমার যত সিস্টেম জুড়ে ছড়াবে এরকম ডিলোকালাইজ হবে। ডিলোকালাইজ হলে আমার সিস্টেম থেকে এনার্জি বেসিক্যালি রিলিজ হয়। ঠিক আছে, সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়। সিস্টেম থেকে যদি এনার্জি রিলিজ হয় তার মানে আমার কী হয় বলতো? সিস্টেমের এনার্জি কমবে। সিস্টেমের ওভারঅল এনার্জি যদি কমে তাহলে সিস্টেমের স্টেবিলিটি আমার বাড়বে। ঠিক আছে, তাহলে চল লেখ ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন directly proportional to stability. Delocalization of electron directly proportional to stability. লিখেছিস? Delocalization of electron directly proportional to, এটা হচ্ছে directly proportional to sin alpha মনে হচ্ছে, directly proportional to stability. Delocalization of electron directly proportional to stability. ঠিক আছে, এটাই হচ্ছে আমার রেজোনেন্সের ড্রাইভিং ফোর্স। এটা বক্স করে রাখবি তো। যাই হোক, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হচ্ছে আমার আলটিমেটলি ড্রাইভিং ফোর্স রেজোনেন্সের। ইলেকট্রন ডিলোকালাইজ হবে, সিস্টেমের এনার্জি কমবে, আমার কী হবে? সিস্টেম স্টেবল হবে। ঠিক আছে, এখন ওই যে মাঝখানে যে অ্যারোটা দিতে বলেছি, ওই অ্যারোটা কোথায় দেবো? দেখ তুই চাইলে অ্যারোটা এরকম দিতে পারিস,
আমরা সিম্পল এখন জাস্ট বেঞ্জিন দিয়ে আমাদের হাতে করি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা কীভাবে অ্যারো দেবো, চল লেখ, হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারিস, জাস্ট অ্যারোটা তোকে দেওয়া দেখাচ্ছি। সাপোজ তোর কাছে এটা হচ্ছে, তুই একখানা বেঞ্জিনের ধর একখানা স্ট্রাকচার নিয়েছিস, এটা একটা বেঞ্জিনের স্ট্রাকচার নিলাম যেখানে এটার মাঝে ডাবল বন্ড আছে। এবারে ডাবল বন্ডের পজিশন কী হবে, বেসিক্যালি চেঞ্জ হবে। আমি দেখ এই মাঝখানের অ্যারোগুলোর মুভমেন্ট আমার কি ডিনোট করছে, এই অ্যারোগুলোর মুভমেন্ট ডিনোট করছে হচ্ছে এই ডাবল বন্ডটা সাপোজ এখানে গেছে, এই ডাবল বন্ডটা এখানে এসছে, আর এই ডাবল বন্ডটা এখানে এসছে, ঠিক আছে। এর ফলে আমি যে স্ট্রাকচারটা পাবো সেটা আমার কি হবে, দেখ এর জন্য আমি যে স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে এর মাঝে ডাবল বন্ড, এইটার মাঝে ডাবল বন্ড, আর হচ্ছে দেখ এইটার মাঝে ডাবল বন্ড, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এটাই আমার রেজোনেন্স। মাঝখানে আমি দেবো হচ্ছে এই অ্যারোটা, বুঝতে পারলি, মাঝখানে আমি দেবো এরোটা। এই অ্যারোটার মানেটা কি বেসিক্যালি, দেখ এই অ্যারোটার মধ্যে দুখানা সাইডে দুটো হুক আছে, তার মানে কি বলতো, সাপোজ যদি এইটাকে আমি মুছে দিই, তার মানে দেখ আমি কি বোঝাচ্ছি, এটা থেকে এটাই যেতে পারে। আবার ভাই ওটা তো আমার ওটা থেকে এটাতেও ফিরতে পারে, যেতেই পারে। ডাবল বন্ড হচ্ছে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। তখন আমি কী করবো, তখন দেখ আমি ওটা থেকে পিছনে একটা এরকম লাগিয়ে দেবো, ওটা থেকে এটা আসছে, ওটা ওই জন্য আমি অ্যারোটা দিলাম কি বোথ সাইডের অ্যারো, বোঝা গেছে, বোথ সাইডের অ্যারো। ওটা থেকে এটা যাবো যেতে পারে, ওটা তো এটাতেও ফিরে আসতে পারে, সিম্পল ক্লিয়ার। ওই জন্য বোথ সাইডের অ্যারোটা আমি মাঝখানে দেবো রেজোনেটিং স্ট্রাকচারসে। কোন রেজোনেটিং স্ট্রাকচার, আমরা রেজোনেন্সে এখন বেসিক লেভেলে আছি। রেজোনেটিং স্ট্রাকচার অনেকগুলো হয়, কোন কোন সিস্টেমে সব কিছুতেই যাবো ডিটেলসে, কোন রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে, কোনটা কম স্টেবল হবে, এইসব কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে। না না কিচ্ছু দেখাতে হবে না, আমি বুঝলাম, ঠিক আছে, বোঝা গেল। চল এইবারে দেখ ক্লিয়ার, এই অ্যারোটা কোথায় দেবো তাহলে বুঝতে পেরেছিস তো, এই অ্যারোটা। চল তাহলে এইবারে আমাদের পরীক্ষাতে কি কোশ্চেন আসে এখান থেকে, চল তাহলে দেখি, স্টার্ট করছি এবার। অ্যাডামাসের এক্সামে দেখলাম এই কোশ্চেনটা এসেছিল। চল ফার্স্ট কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ, ড্র রেজোনেটিং স্ট্রাকচার্স অফ ফেনল, ড্র রেজোনেটিং স্ট্রাকচার্স অফ ফেনল। তোদের মনে অ্যানিলিন এসেছিল, অ্যানিলিন। তো যাই হোক ওই এসব আসবে তোদের পরীক্ষাতে, ড্র রেজোনেটিং স্ট্রাকচার্স অফ ফেনল লিখেছিস। আচ্ছা দেখ ভালো করে শিখবি কিন্তু, কারণ ক্লাস 12-এ তোকে ধরে ধরে রেজোনেটিং স্ট্রাকচার আমি শেখাবো না, ক্লাস 11-এর বেসিসেই তোর চলতে হবে কিন্তু ক্লাস 12-এ, স্পেশালি রেজোনেটিং স্ট্রাকচারসগুলো। বল চল দেখা যাক কী হবে। চল তাহলে আমি খাতায় আঁকছি কার স্ট্রাকচার, ফেনলের স্ট্রাকচার। আচ্ছা ফেনলের স্ট্রাকচার কী হয় বল, বেঞ্জিনের মাথায় কে লেগে থাকে, এক্স্যাক্টলি ওইচ। তাহলে আমি চল এখানে ওইচ দিলাম, ও এরকম বন্ডটা ভেঙে দে, ও সিঙ্গেল বন্ড এইচ, ও সিঙ্গেল বন্ড এইচ দিয়েছিস। অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার হবে বলতো, অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার হবে, দুটো, এক্স্যাক্টলি অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার, এই একটা দিলাম আর এই একটা, ক্লিয়ার, বোঝা গেছে, ঠিক আছে। বেঞ্জিনে দেখ আমার কি হয়েছিল, তার মানে বেঞ্জিনে আমি বুঝলাম ডাবল বন্ডের পজিশন বেসিক্যালি ফিক্স নয়, এটাই তো বুঝেছি। এই জন্যই দেখ তুই বইতে একটা স্ট্রাকচার হয়তো কোনো বইতে দেখতে পারিস, এটা যদি বেঞ্জিনের সিগমা বন্ডের ক্লাউডটা হয়, এটা যদি সাপোজ বেঞ্জিনের সিগমা বন্ডের ফ্রেমওয়ার্ক, আমি হাইড্রোজেনগুলো দেখাইনি। পাই ইলেকট্রন ক্লাউড কী হয় বলতো, উপর জুড়ে এরকম পুরো ঘুরে বেড়ায় মানে কি পুরোটা জুড়েই খেলছে, ফিক্স তো নেই, 1 আর 2-এর মাঝে হবে না, 1 আর 6-এর মাঝে ফিক্স নেই, পুরোটা জুড়ে জন্য খেলছে। সিমিলারলি এটা হচ্ছে উপরে খেলছে, আবার নিচেও একটা লোব আছে, তারপরে দেখ নিচেও আমার এরকম নিচে জুড়েও খেলছে, এরকম একটা স্ট্রাকচার তুই বইতে দেখতে পারিস, কোনো বইতে আছে কোনো বইতে নেই। মাঝখানে এটা কি সিগমা বন্ডের স্ট্রাকচারটা, আর উপর নিচে হচ্ছে পাইয়ের ক্লাউডটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তার মানে উপরে আছে হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড, এটাই উপর নিচ দু জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, পাই ইলেকট্রন ক্লাউড, ক্লিয়ার। তার মানে বল দেখি বেঞ্জিনের মধ্যে কোন চার্জ উপর নিচে আছে, বেসিক্যালি বেঞ্জিনের আমার সারাউন্ডিংয়ে কোন চার্জ আছে, বেঞ্জিনের সারাউন্ডিংয়ে কোন চার্জ আছে, প্লাস না মাইনাস, মাইনাস চার্জ, এক্স্যাক্টলি। এবারে বেঞ্জিনের মধ্যে তুই যদি কোনো প্লাস চার্জওয়ালা জিনিস ছুঁড়ে মারিস, বেঞ্জিন ওটাই অ্যাকসেপ্ট করবে না করবে না, এক্স্যাক্টলি বেঞ্জিন অ্যাকসেপ্ট করবে কিন্তু। তার মানে বেঞ্জিনের মধ্যে তুই প্লাস চার্জওয়ালা কিছু ছুঁড়ে মারলেও কিন্তু বেঞ্জিনের সাথে আমার রিয়াকশন করবে, কিন্তু মাইনাস চার্জওয়ালা জিনিস ছুঁড়ে মারলে বেঞ্জিন কিন্তু নর্মাল কন্ডিশনে রিয়াকশন করবে না, বুঝতে পেরেছিস। এই প্লাস চার্জওয়ালা জিনিস মাইনাস চার্জওয়ালা জিনিস এগুলোকে কী বলে কিছুদিন পরে জানবো। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কনসেপ্ট, বেঞ্জিনের মধ্যে ইলেকট্রোফাইল সহজে ঢুকে যায়। এখন যদি তোকে বলি ইলেকট্রোফাইল কি, দেখ তুই বুঝতে পারবি ইলেকট্রোফাইল কি, বেসিক্যালি ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার, ঠিক আছে। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভার। এইবারে ইলেকট্রনের চার্জ কি হয়, মাইনাস, ইলেকট্রনকে ভালোবাসবে কে, যার মাথায় প্লাস চার্জ আছে, বেসিক্যালি বুঝতে পেরেছিস তো। তার মানে ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি, ইলেকট্রোফাইল মানেই হচ্ছে মাথায় প্লাস দিয়ে ডিনোট করা হয়, ডিনোট করলাম। ইলেকট্রোফাইল মানে তাহলে কি হলো,
যার মাথায় প্লাস চার্জ আছে বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, বুঝতে পেরেছিস? ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি, এই যে পাই ইলেকট্রন ক্লাউড উপর নিচে ঘুরে বেড়াচ্ছে, পাই ইলেকট্রন ক্লাউড। তিনটে কেন হবে? পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে, ওটাই তো বললাম, 1 আর 2 এর মাঝে ফিক্স নয়, 1 আর 6 এর মাঝে ফিক্স নয়, তাহলে অ্যাভারেজটা আমি কি দেবো? 2 থেকে 6 পুরোটা জুড়ে ছড়িয়ে আছে, সিমিলারলি পুরো জুড়ে ছড়িয়ে আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, ক্লিয়ার? ইলেকট্রোফাইল তার মানে কি? ইলেকট্রন লাভার, ভুলে যাবি তো পরের দিন, গুড। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভার যার মাথায় প্লাস চার্জ আছে বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। আর নিউক্লিওফাইল মানে কি? বেসিক্যালি নিউক্লিয়াস লাভার, ঠিক আছে? নিউক্লিয়াসের চার্জ কী হবে বল? পজিটিভ। এবার নিউক্লিয়াস লাভার কী হবে? যার মাথায় মাইনাস চার্জ আছে বা এক্সেস ইলেকট্রন আছে, সোজা কথা, আইদার মাইনাস চার্জ থাকবে বা এক্সেস ইলেকট্রন থাকবে। তাহলে নিউক্লিওফাইলকে আমি কী দিয়ে ডিনোট করি? এনইউ মাথায় মাইনাস, বুঝতে পেরেছিস? তাহলে এটা তুই নিজের দায়িত্বে লিখে রাখলি, কি লিখে রাখলি? ইলেকট্রোফাইল কারা? যারা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যারা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন লাভার, ঠিক আছে? লিখেছিস ইলেকট্রোফাইল, কি লিখলি? ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন লাভার, হয়ে গেছে? মাথায় প্লাস চার্জ থাকতে হবে এরকম সবসময় কোনো কথা নেই, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলেও কিন্তু হবে, লিখেছিস? তারপরটা লিখ নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল রিপ্রেজেন্ট করবি কীভাবে? এইভাবে, এনইউ মাথায় মাইনাস। আর ইলেকট্রোফাইলকে কীভাবে রিপ্রেজেন্ট করবি? ই মাথায় প্লাস, ওকে? নিউক্লিওফাইল মানে তার মানে কি? লেখ নিউক্লিয়াস লাভার, নিউক্লিয়াস লাভার, নিউক্লিয়াস লাভার or have excess electron, nucleus lover or have excess electron, nucleus lover or have excess electron, লিখেছিস? নিউক্লিওফাইল হয়ে গেছে লেখা? আচ্ছা, তার মানে দেখ, নিউক্লিওফাইলের এক্সাম্পল কিন্তু মাথায় যার মাইনাস চার্জ থাকবে সে নিউক্লিওফাইল হবে। তোকে ধর আমি দিলাম হচ্ছে অ্যামোনিয়া, সাপোজ আমি অ্যামোনিয়া দিয়েছি, দেখ নাইট্রোজেনের মধ্যে কিন্তু লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে মানে এক্সেস ইলেকট্রন আছে, তার মানে এই কিন্তু আমার নিউক্লিওফাইল, ঠিক আছে? আর যদি ধর আমি তোকে ইলেকট্রোফাইল, আচ্ছা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের অনেকগুলো এক্সাম্পল তোকে একটু মাথায় রাখতে হবে, তুই 5-6টা লাইন ছেড়ে বেরিয়ে চলে যা, আমি আজকে ছবি পাঠিয়ে দেবো, তুই বাড়ি থেকে খাতায় লিখবি, আমি পরের দিন চেক করবো খাতায় লিখলি কিনা, কারণ ছবিতে থাকলে সারা জীবন ছবিতেই থাকবে, তোর মনের মধ্যে ছবি তুলে রাখতে হবে, ঠিক আছে? খাতায় লিখবি বাড়ি গিয়ে নিউক্লিওফাইলের কটা এক্সাম্পল আর ইলেকট্রোফাইলের কটা এক্সাম্পল, বেশি না 4-5 লাইন ছেড়ে বেরিয়ে যায়, বোঝা গেছে? আচ্ছা যাই হোক, এখানে আমি দিয়েছি হচ্ছে এবার ফেনল মলিকুল। এখন দেখ এটার নাম কি? এটার নাম হচ্ছে বেসিক্যালি ফেনল। রেজোনেন্স আমার কখন হবে? রেজোনেন্স আমার হবে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের এনার্জির বা অরবিটালগুলোর এনার্জি যদি ম্যাচিং হয় তাহলেই রেজোনেন্স হবে। দেখ চল ফেনল আমি নিয়ে আসলাম, এইবারে দেখ আমি তো ভাই নর্মালি জানি যে বেনজিনের মধ্যে তো রেজোনেন্স হয়, বেনজিনের মধ্যে তো রেজোনেন্স হবেই, ওটা নিয়ে কেউ আটকাতে পারবে না। এখন বেনজিনের সাথে যদি আমি অন্য কাউকে লাগিয়ে দিই, আমার কোশ্চেন হচ্ছে রেজোনেন্স কি এখানে এক্সটেন্ড হলো? ভাই বেনজিনের মধ্যে তো সবারই রেজোনেন্স হবে। এবারে আসল খেলাটা কোথায় হবে? যদি আমি বেনজিনের সাথে কাউকে লাগাই তাহলে কি বেনজিনের সাথে সেও রেজোনেন্সে ইনভলভ হলো, মানে সেই ইলেকট্রনগুলো কি রেজোনেন্সে ঢুকতে পারলে, এটাই হচ্ছে আমার টার্গেট। নাহলে সবার মধ্যেই বেনজিন আছে, সবার মধ্যেই রেজোনেন্স আছে, তাহলে লাভ কী হলো? তাহলে তো লাভ ক্ষতির কিছু ব্যাপার নেই। এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি বলতো, এই অক্সিজেন কি কোনোভাবে রেজোনেন্সে ঢুকতে পারবে? ঠিক আছে, অক্সিজেন কি কোনোভাবে রেজোনেন্সে ঢুকতে পারবে? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। খুব ভালো কথা, তোর কি মনে হয় সাপোজ বেনজিনের মধ্যে আমি যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দিই, তাহলে বলতো ইলেকট্রন ডেন্সিটি বাড়বে না কমবে বেনজিনের মধ্যে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে জানিস তুই কি, ঠিক আছে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি আমি একটা লাগিয়ে দিই, যে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে বেনজিনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। আর যদি আমি ইলেকট্রন উইথড্রয়িং কোনো গ্রুপ লাগাই বেনজিনে, তাহলে কী হবে? ইলেকট্রন ডেন্সিটি কমবে। এটা আমার তোর আইডিয়া আছে। এখন চল দেখা যাক কী হবে। আমি তো নর্মাল জানি ভাই, এই এরও এখানে, এই এরও এখানে, সেটা আমি আঁকছি না। এখন প্রশ্ন হচ্ছে এই অক্সিজেনের লোন পেয়ার কিছু করতে পারে কি? দেখা যাক। আমার কন্ডিশন কিন্তু বেনজিন এই রেজোনেন্স করার সময় কোনো সিগমা বন্ড ব্রেক করা যাবে না, কারণ সিগমা বন্ড ব্রেক করলে কী হবে বলতো? সিগমা বন্ড ব্রেক করলে দুখান আলাদা স্পিসিস হয়ে যাবে, সিগমা বন্ড ব্রেক করলে দুখান আলাদা স্পিসিসই হয়ে গেল, সিগমা বন্ড ব্রেক করা যাবে না, ঠিক আছে? চল দেখি কি হয়। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমার কি বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। এখন দেখ অক্সিজেন বেসিক্যালি ইলেকট্রন চায়, স্বাভাবিকভাবে অক্সিজেন ইলেকট্রন চাইবে। অক্সিজেন ইলেকট্রন যদি চায়, দেখা যাক অক্সিজেনের কি এখানে আদৌ ইলেকট্রন নিয়ে রাখার জায়গা আছে? যদি রাখার জায়গা থাকে তাহলেই তো অক্সিজেন ইলেকট্রনটা নিয়ে স্যাটিসফাই করতে পারবে, তাই না? বুঝতে পেরেছিস? আমার কন্ডিশন কি ভাই? সিগমা বন্ড ব্রেক হবে না। দেখ অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ, এখানে অক্সিজেন ওইচ বন্ড, দেখ অক্সিজেনের দুখানা সিগমা বন্ড, দুখানা লোন পেয়ার। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2s2 2p 2p4, তাই না? 2s2 2p4, 2s2 2p4। তাকে আমি 2s 2p, কোনো 2d আছে? কোনো ফাঁকা 2d নেই, ফাঁকা 2d নেই। তার মানে অক্সিজেন কি ইলেকট্রন নিয়ে রাখতে পারবে? বুঝতে পারছিস? কোনো সিগমা বন্ড ব্রেক না করে, সিগমা বন্ড ব্রেক করা মানে কি? সিগমা বন্ড ব্রেক করা মানে একখান ইলেকট্রন সরিয়ে দিয়েছে, তখন তো ওখানে চার্জ নিয়ে রাখতে পারবে।
কিন্তু সিগমা বন্ড ব্রেক না করে ও কোনো ইলেকট্রন নিয়ে রাখার জায়গা আছে? দেখ এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ডটা হয়েছে সেটা তো ধর হাইড্রোজেন সাপোজ এখানে একটা ইলেকট্রন দিয়েছে, অক্সিজেনের সাথে বেঞ্জিনের কার্বনের যে বন্ডটা হয়েছে সেটা তো দেখ অক্সিজেনের সাথে সাপোজ কার্বন এই বন্ডটা ফর্ম করেছে, তাই তো? এটাই কোভ্যালেন্ট বন্ড, এই যে ইকোভ্যালেন্ট বন্ড আর ইকোভ্যালেন্ট বন্ড, আর এই দুটোই তো বেসিক্যালি অক্সিজেনের দুখানা লোন পেয়ার, ঠিক আছে? এখন কি বুঝলি? দেখ যদি আমার সিগমা বন্ড ব্রেক করে বা সাপোজ যদি হাইড্রোজেন অক্সিজেন থেকে ধর একখানা ইলেকট্রন নিয়ে যদি বেরিয়ে যায় তখন একটা ঘরে আমি ফাঁকা পাবো, বুঝতে পেরেছিস? হাইড্রোজেন সাপোজ অক্সিজেনের একটা ইলেকট্রনকে নিয়ে যদি বেরিয়ে চলে যায় তখন একটা ঘর ফাঁকা পাবো, তখন তো আমার অক্সিজেন অন্য কোথাও থেকে ইলেকট্রন নিতে পারবে। বা যদি আমার কার্বন অক্সিজেনের থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায় তখন আমার অক্সিজেনের কোনো ঘর ফাঁকা হবে, তখন আমার অক্সিজেন ইলেকট্রন নিতে পারবে। কিন্তু অক্সিজেন তো নর্মালি সিগমা বন্ড ইনট্যাক্ট রেখে আমার কোনো দেখ ইলেকট্রন নিয়ে রাখার জায়গা নেই। তো এত অবধি ক্লিয়ার হয়েছে? তার মানে কী হবে বলতো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আছে, অক্সিজেন আমার ইলেকট্রন নিতে চাইবে কিন্তু দেখ ইলেকট্রন নিয়ে রাখার জায়গা নেই, বুঝলি? রেজোনেন্স হতে গেলে সিগমা বন্ড ব্রেক করবে না, কারণ সিগমা বন্ড ব্রেক করলে আলাদা স্পিসিস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখন সেকেন্ড অপশান কি? চল এবার সেকেন্ড অপশান হচ্ছে বেসিক্যালি অক্সিজেন লোন পেয়ারটা দিতে পারে কি? লোন পেয়ারটা বেনজিনকে কি দিতে পারে? হ্যাঁ লোন পেয়ার দিতে পারবে, দিতে তো কোনো অসুবিধা নেই, দিতে কিন্তু পারবে। তার মানে চলো এইবার কি হলো, নিতে পারলো না, দিতে কিন্তু পারবে। দুখানা কন্ট্রাডিক্টরি এফেক্ট বেসিক্যালি। এই নিতে পারলো না এই এফেক্টটাকে কি বলে সেটা আমরা পরের দিন পড়বো, বেসিক্যালি ইন্ডাকটিভ এফেক্ট। সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাকটিভ এফেক্ট, পরের দিন আসবো। আজকে আমি তো আছি হচ্ছে রেজোনেন্সের মধ্যে, বোঝা গেছে? তাহলে দেখ এখন কি হবে, লোন পেয়ার দেওয়ার পসিবিলিটি। এবার লোন পেয়ার দেওয়ার পসিবিলিটি কি আছে দেখা যাক। ক্লিয়ার, বুঝেছিস? বোঝা গেল? তাহলে লোন পেয়ার দেওয়ার পসিবিলিটি কি দেখি। দেখ অক্সিজেন আজকে কেন এসব দেবে, কেন করবে? ডিলোকালাইজ হবে ইলেকট্রন, ডিলোকালাইজ হলে সিস্টেমের এনার্জি কমবে, সিস্টেমের এনার্জি কমলে স্টেবিলিটি বাড়বে, এটাই সবার ড্রাইভিং ফোর্স, সিম্পল লজিক, বুঝতে পেরেছিস? দেখ অক্সিজেনের তাহলে তুই আমার সাথে সাথে একসাথে আঁকবি। অক্সিজেনের মাথায় দেখ কি আছে, মাইনাস চার্জ, সরি লোন পেয়ার আছে, লোন পেয়ার। আচ্ছা বন্ড ফর্ম করতে হলে কটা ইলেকট্রন লাগে? বন্ড ফর্ম করতে হলে দুটো ইলেকট্রন, একটা বন্ড মানেই দুখানা ইলেকট্রন, সিম্পল, ঠিক আছে? দেখ এখন অক্সিজেন ইলেকট্রন যদি এই কার্বন, এখানে একটা কার্বন আছে তাই তো, অক্সিজেন ইলেকট্রন কাকে দেবে? হাওয়ায় তো আর দিতে পারবে না। অক্সিজেন সাপোজ এই ইলেকট্রন, আচ্ছা তুই বল হাইড্রোজেনকে দিয়ে কোনো লাভ আছে? হাইড্রোজেন দিয়ে কি রেজোনেন্সের কোনো চান্স আছে? কোনো লাভই নেই ওদিকে। রেজোনেন্সের মেন অ্যাট্রাকশন তো এই দিকটাতে, ঠিক আছে? তার মানে অক্সিজেনের লোন পেয়ার দেখ যদি বেসিক্যালি এই কার্বনকে যদি দেয়, সাপোজ এই কার্বনকে দিল, তাহলে কার্বনের সাথে বেসিক্যালি লোন পেয়ার দেওয়া মানে একটা বন্ড ফর্ম হবে। হাওয়ায় হাওয়ায় তো ইলেকট্রন যাবে না, বন্ড ফর্মেশনের থ্রুতে ইলেকট্রন যায়, তাই না? তার মানে দেখ অক্সিজেন যদি ইলেকট্রন দেয় এই কার্বনকে, তাহলে এই অক্সিজেনের সাথে এই কার্বনের একটা বন্ড ফর্ম হবে, সিম্পল, বুঝলি? আচ্ছা যদি বন্ড ফর্ম হয় তাহলে বলতে এই কার্বনের টোটাল কটা বন্ড হবে তখন?